মহাবীর জয়ন্তী পূর্ণলগ্নে উপস্থিত সকল নাট্যমন্ত্রী দর্শকদের আলিপুর অহনার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমাদের নাটকের চলার পথে যারা আমাদের সঙ্গে ছিলেন আছেন তাদের সকলকে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আমন্ত্রণ, সুস্বাগতম জানিয়ে আমাদের আজকের যে 3 দিন ব্যাপী নাট্যোৎসবের সূচনা সেটা আমরা করতে চলেছি। আজ 10ই এপ্রিল থেকে 12ই এপ্রিল এই 3 দিন এই মুক্তাঙ্গন রঙ্গমঞ্চে আমরা আমাদের আলিপুর অহনা দলের নাট্যোৎসবের আয়োজন করেছি। আমরা এই আলিপুর অহনা যে দলের প্রতিষ্ঠা হয় 2012 সালে, 9 করে 12টি বছর অতিক্রম করে 13 বছরের পথে চলেছে এই ছোট্ট নাট্য দল, আজ প্রায় কৈশোরে উত্তীর্ণ। আজ পর্যন্ত এই আলিপুর অহনার প্রযোজনার ধারায় 19টি নাটকের অভিনয় হয়েছে, তার মধ্যে 3টি পূর্ণাঙ্গ এবং বাকি 16টি একাঙ্ক নাটক আমরা কলকাতার বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময়ে অভিনয় করেছি। আমাদের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে শেষ দিকে 2টি পূর্ণাঙ্গ নাটক আছে, 4 প্রহর এবং মরমিয়া। আমাদের আজকে যে উৎসব হচ্ছে, আজকে এই প্রথম দিনের 3য় প্রযোজনাটি আমাদের আলিপুর অহনা দলের একটি নতুন নাটক, শ্রীযুক্ত বীরেন শাসমনের রচনা তিতলি উপাখ্যান। সেই প্রসঙ্গে পরে আসছি। আমরা আজকে এই আলিপুর অহনার নাট্যোৎসবের উদ্বোধনের প্রাথমিক লগ্নে আমরা আমাদের সঙ্গে মঞ্চে যাদের পেয়েছি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাইছি। আমরা গর্বিত, আমরা আমাদের সঙ্গে পেয়েছি আজকে শ্রী অভিজিৎ চ্যাটার্জি, প্রশাসন অধিকারী EZCC। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রীযুক্ত পঙ্কজ মুন্সিকে, যিনি প্রখ্যাত নাট্য নির্দেশক এবং প্রখ্যাত অভিনেতা। আমাদের খুব পরিচিত এবং ভাগ্যক্রমে আমি যার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলাম, শ্রী বাবু দত্ত রায়, বিশিষ্ট অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া রয়েছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় এবং আপনাদের সকলের পরিচিত শ্রী চন্দন দাস, বিখ্যাত নট ও নাট্য পরিচালক। এই 5 জনকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি। আমরা এদের অনুরোধ করব এবং আমি আমাদের শ্রদ্ধাদের অনুরোধ করব তারা একটুখানি মঞ্চে আসুন। আমরা প্রদীপ প্রজ্বলন করে আজকের এই আমাদের 3 দিনের নাট্যোৎসবের সূচনা করতে চাই। আমি মৌমিতা এবং মৌসুমীকে অনুরোধ করছি তোমরা একটু মঞ্চে এসো, ওদের সাহায্য করো। আমি আমাদের অতিথিদের অনুরোধ করবো একটু প্লিজ প্রদীপের কাছে গিয়ে যদি প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই নাট্য উৎসবের সূচনা করুন।
এই বিশিষ্ট ভদ্রজনদের আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম। সত্যি কথা কঠোরভাবে এই দলগুলি তাদের সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসার করে যাচ্ছেন, সেজন্য তাদের সাধুবাদ অতি অবশ্যই প্রাপ্য। আলিপুর অহনার সাথে আমার পরিচয় ইন্সপেকশনে গিয়ে বেশ কয়েক বছর আগে। তাদের সব কাজ দেখার আমার সৌভাগ্য হয়নি। যে কাজটি দেখেছিলাম তাতে আমার মনে হয়েছিল এরা সবসময়ই খুব সমাজের যে প্রবলেম, সমাজের যে অভিঘাত তাদের সঙ্গে সম্পর্কিত করে তাদের রচনা, তাদের থিয়েটার সেগুলোকে করেন এনেছেন। তাদের অনেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের কাজের সম্বন্ধেও আমরা জানি। খুব সুন্দর তারা কাজ করছেন। আশা করব এই নাট্য উৎসব খুব ভালো হবে এবং আলিপুর অহনার সমস্ত কুশীলবদের এবং দলের যিনি ডিরেক্টর নির্দেশক রয়েছেন তাকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ অভিজিৎ বাবু আপনার সুচিন্তিত মতামতের জন্য। এরপরে আমি আমাদের মধ্যে আজকের যিনি এসেছেন প্রখ্যাত নাটক নির্দেশক ও অভিনেতা শ্রী পঙ্কজ মুন্সী মহাশয়কে দু চার কথা বলে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা। মঞ্চে উপবিষ্ট সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে জানাই আমাদের দল সমীক্ষণ এবং আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এই আলিপুর অহনা গোষ্ঠীটি যে 12 বছর অতিক্রম করে এরকম 3 দিনের একটা নাট্যোৎসবের আয়োজন করেছে। অভিনয় করতে গেলে যেমন দর্শকের একজন দর্শক না থাকলেও অভিনয় করা যায় না, তেমনি কিছু আর্থিক সংস্থা না হলে নাট্য দল চালানো যায় না। কি করে এই 3 দিনের নাট্য উৎসবের আয়োজন এরা করেছিল আমি জানি না। সেই জন্য আমার তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে, সমীক্ষণের তরফ থেকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। এটি নাটক আছে তাই আর দীর্ঘায়িত কিছু করতে চাই না। তবে সমস্ত এই সামাজিক প্রেক্ষাপটটা তো খুব ভালো নয়। আমরা কি খুব একটা ভালো আছি বোধহয়, ভালো নেই। সার্বিকভাবে দেখতে গেলে আমরা বোধহয় খুব একটা মনোকষ্টের মধ্যেই আছি। তার মধ্যে কিন্তু আমাদের নিরন্তর নাট্য চর্চাটা চালিয়ে যেতে হয় এবং প্রতিবাদ করার একটা জায়গা বোধহয় তৈরি করতে হয়। এইটুকুই আমার কথা। সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ পঙ্কজ বাবু, আপনার সুচিন্তিত মতামত আমাদের সমৃদ্ধ করলো। এরপরে আমি শ্রী বাবু দত্ত রায়, বিশিষ্ট অভিনেতা এবং আমার খুব কাছের লোক, আমি বাবুদাকে বলবো আমাদের এই উৎসব নিয়ে দু চার কথা বলার জন্য। নমস্কার। মঞ্চে ভূমিষ্ঠ গুণীজন এবং দর্শক আসনের সুধীজন, আলিপুর অহনার এটা নবমতম নাট্যোৎসব। আমি পঙ্কজদার কথা সূত্র ধরেই বলছি যে কত ডিফিকাল্ট কাজ এই নাট্যোৎসব করা, এবং আজকে 9 নম্বরে এসে পৌঁছল। আমি আলিপুর অহনা এবং তার কর্ণধার দীপঙ্কর চ্যাটার্জি, শৈবাল, গীতালি, অভিজিৎ কিছুদিন আগে প্রয়াত হয়েছে, এদের সকলের সঙ্গে আমি একই কর্মস্থলে ছিলাম। আমরা কাজ করতাম, চাকরি করতাম, এবং সেখানে আমরা চাকরির সঙ্গে সঙ্গে অনেক থিয়েটারও করেছিলাম এবং বাইরে অনুষ্ঠান চাকরি। তো সেই সুবাদে আমি জানি দীপঙ্কর এবং শৈবাল এরা সবাই নাটকটা অনেস্টলি এবং সিনসিয়ারলি করার চেষ্টা করে। আজকে
আমার ভালো লাগছে যে এরকম একটা নাট্যোৎসবে আমাকে এই মঞ্চে উপস্থিত থাকার আমি সুযোগ পেয়েছি। ধন্যবাদ আলিপুর রহনাকে। দীপঙ্কর আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে চিনি। খুব শিরদাঁড়া টানটান করা একটা লোক, তার সঙ্গে মতপার্থক্য অনেক হতে পারে, কিন্তু সততার দিক থেকে কোনো খামতি নেই। তা আমি আলিপুর রহনা এবং তাদের সকল সভ্য এবং সৌভাগ্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কামনা করি এই নাট্যোৎসব সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ। মানুষ এসেছেন। এই দলটি 19টি প্রযোজনা করেছে 12টি বছরে, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণাঙ্গ নাটক মিলিয়ে। এটি একটি জাতা কার্যক্রম এবং তার মধ্যে বেশ কিছু প্রযোজনা যথেষ্ট মঞ্চে সফল প্রযোজনা। বিশেষ করে আমি কিছুদিন আগেই এই মঞ্চেই দেখেছিলাম ওনাদের 4 প্রহর পূর্ণাঙ্গ নাটক, আমার অত্যন্ত ভালো লেগেছিল। আরও অনেক নাটক দেখেছি, যেমন ছোট নাটক হিসেবে অরব শঙ্কর মঞ্চর, রাত 8:30 সুরসুরি, আরও অনেক নাটক। এই মুহূর্তে নামগুলো সব মনে করা যাচ্ছে না, মনে পড়ছে না। যেভাবে নিজেদের ক্ষমতায় এরা একটা দল চালিয়ে যাচ্ছেন এই আমাদের দক্ষিণ কলকাতার আলিপুর অঞ্চলে, বছরের পর বছর কোনো রকম অর্থনৈতিকভাবে সাহায্য না পেয়েও নিজেদের ক্ষতির চড়ে, নিজেদের পকেটের চড়ে, সেটা কিন্তু প্রশংসাজনক একটি কাজ। এবং সারা বছর ওনারা অনেকগুলো অভিনয় করেন, শুধু মুক্তাঙ্গনে নয়, তখন থিয়েটারে, মধুসূদন মঞ্চে বা কলকাতার আরও যেসব প্রেক্ষাগৃহগুলো আছে সবখানে নাটক করেন এবং একটি দর্শক ওনাদের তৈরি হয়েছে, যারা ওদের নাটক দেখেন, যারা নাটকের প্রশংসা করেন। তাই এইটাই কিন্তু চালিয়ে যাচ্ছেন ওনারা বছরের পর বছর নিজেদের ওইখান থেকে ইচ্ছে। তাই ইচ্ছে আরও সমৃদ্ধ হোক, এটাই কামনা করব। তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করব। নমস্কার। ধন্যবাদ চন্দনবাবু। এরপরে এবং সব শেষে আমি শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়কে আহ্বান করব তার সুচিন্তিত মতামত জানাবার জন্য। আজকে সম্মানীয় অতিথিবৃন্দ, আপনার দর্শক বন্ধু এবং আলিপুর রহনার প্রত্যেক সভ্যকে আমার উষ্ণ অভিবাদন এবং শৈবাল আজকে সংযোজক, ওকে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। একটা কথা সবাই বলেছেন, আলিপুর রহনার কাজের কথা বলেছেন। সত্যি এই কথাটা বারবার করে বলতে হয় যে শিবদারার টান টান কথাটা বলেছেন, যেটা আমিও একেবারে সম্পূর্ণ একমত। বাবুদা বললেন যে দেখবেন যে আমি ওই দিকটা যাবো না, আমি আমার নিজের একটা কৃতজ্ঞতার কথা একটু বলে নেওয়া ঠিক হবে আর কি। আজকের দিনে যখন সম্পর্কগুলো একটু দূরে সরে যাচ্ছে বা ভালোবাসা এগুলো একটু দূরে সরে যাচ্ছে, সেখানে আমি খুব গর্বের সঙ্গে এই কৃতজ্ঞতাটা জানাচ্ছি যে আমি এই 9 বছরের নাট্য উৎসবের মধ্যে একবার মাত্র আমি আসিনি, এছাড়া 8 বারই আমি আমন্ত্রিত ছিলাম। আমাকে তারা যথেষ্ট শ্রদ্ধার সম্মান দিয়েছে, এর জন্য আমি শুধুমাত্র একজন শিল্পী হিসেবে না, একজন মানুষ হিসেবে আমি কৃতজ্ঞ। আমি শ্রদ্ধার সঙ্গে তাদের এই সম্মাননা গ্রহণ করছি এবং আলিপুর রহনার প্রায় সমস্ত কাজের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে ওয়াকিবহাল। তাদের কাজ, তাদের কাজের তার থিয়েটার নিয়ে কেমন ভাবনা চিন্তা করেন, দেশকাল সময়কে নিয়ে তারা কীভাবে ভাবেন, এইসব সম্পর্কে আমি অনেকটা ধারণা আমার হয়েছে। অন্যদিকটা যদি নাও বলি, একটা দিক আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে ধরুন আলিপুর রহনার যে কাজগুলোর কথা, দীপঙ্করের যে থিয়েটার বুক সেন্স, এটা আমাকে খুবই মুগ্ধ করেছিল একবার প্রথম থেকেই। আমি 4টে থিয়েটারের কথা বলে আজকে শেষ করবো, সময় একদম নেই। যে 4টে থিয়েটার, অনেকগুলো থিয়েটারকে সবই দেখা, কিন্তু সবগুলো বলার সুযোগ নেই। 4টের মধ্যে পোস্ট মর্টেম বলে একটা নাটক ওরা প্রডিউস করতো, ভীষণ ইম্পর্টেন্ট একটি নাটক, রবীন্দ্র সেনের লেখা। ঠিক 1992 বাবরি মসজিদ যখন ভেঙে গেল, তখন গোটা দেশ জুড়ে আপনারা জানেন যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল। সেইটা অনেকেই করে, সাম্প্রদায়িক দাঙ্গার উপরে, তারপরে হিন্দু মুসলিমের মিলন এসব বলেন। আজকে দেখুন জৈন ধর্মের মানুষের
মহাবীর জয়ন্তী, কিন্তু আমরা খুব একটা সমস্যা নেই, কারণ অল্প সংখ্যক লোক থাকে অহিংসায় বিশ্বাস করেন, বা ধরুন বুদ্ধ জয়ন্তী সেগুলো নিয়ে কেউ আলোচনা করেন না। ঈদ হলেই যত অনেকের অসুবিধা হয়, আবার ইত্যাদি থাকে আমাদের এখানে, দুর্গা পুজো হলে কারো কারো অসুবিধা, সেগুলো অন্য জিনিস। আমি বলতে চাইছি তার একটা অন্য জায়গা দেখালো এই নাটকটার মধ্যে, যে আমাদের মিডল ক্লাস ইন্টেলেকচুয়াল, যারা আমরা সবসময় প্রগতিবাদী কথা বলি, সম্প্রীতির কথা বলি, আমরা মানুষের সঙ্গে মানুষের মিলনের সেতু বন্ধের কথা বলি, কিন্তু যখন ক্রাইসিস আসে, জীবনের যখন সংকটকাল আসে, তখন আমাদের একটা অগ্নি পরীক্ষা দিতে গিয়ে আমরা প্রায়শই ব্যর্থ হই। এই নাটকে এটা দেখানো হয়েছে, একজন মানে মুসলিম ধর্মের মানুষ, সে আক্রান্ত হয়েছে, সে একটা মেস আর কি, সে মেসের বাইরে সে তাদের আর্তনাদ করে তাকে বাঁচাবার কথা বলছেন। মেসের ভেতর কয়েকজন ইন্টেলেকচুয়ালস ছিলেন, যারা বিভিন্ন সংবাদপত্র, কেউ সাংবাদিক, কেউ নানা ধরনের দেশকালের খবর রাখেন, অনেক কথা বলেন। তারা তখন মিজারেবলি ফেলিওর হলো, তারা দরজাটা খুললো না, শেষে তাকে হত্যা করা হলো, রক্তে ভেসে গেল জায়গাটা। একটা শ্রমজীবী মানুষ ওখান থেকে যারা কাজ করতো, তারা এসে থেকে বাঁচালো। এই যে নাটকের মধ্যে দিয়ে একটা মেসেজ দেওয়া হলো, যেটা একটা চিরন্তন মেসেজ, যাদের হারাবার কিছু নেই, তারাই কিন্তু সংকটকালে পাশে এসে দাঁড়ায়, ইন্টেলেকচুয়ালসে দাঁড়ায়, তাদের আজকে আত্মসমীক্ষার দরকার। আজকে একবিংশ শতাব্দী 2-এর দশকে মাঝামাঝি সময় বা প্রায় বেড়ে যাওয়ার সময় দাঁড়িয়ে তাদের একটা আত্মসমীক্ষার সবচেয়ে বড় দরকার। অত বছর আগে দীপঙ্কর সেই কাজটা শুরু করতে গিয়ে আমি দেখলাম ওর থিয়েটার সেন্স, ওর কম্পোজিশনাল কাজ, কোরিওগ্রাফিক্যাল কাজ, ওর ব্লকিং করা, এই সমস্ত কিছু আমাকে মুগ্ধ করেছে। কারণ থিয়েটার যারা শেখেন থিয়েটার নতুন ছেলে মেয়ে, তারা এটা বুঝতে পারতেন যে সমস্ত ব্লকগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কম্পোজ করতে হয়, কীভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সংঘাতগুলোকে মঞ্চে তার ছবি তৈরি করতে হয়, বিশ্বাস বিলিভেবল করতে হয়, ক্যারেক্টারগুলোকে অভিনয় কীভাবে বিলিভেবল করে তুলতে হয়, সেগুলো দীপঙ্কর এই প্রথম কাজেই আমাকে, এমনি ওর কাজে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি বিচারক হিসেবে কয়েকবার বসেছি, বাবুদা অভিনয় দেখেছি দীর্ঘদিন, অভিজিৎ বাবুর অভিনয় দেখেছি বা দীপঙ্করের কাজ দেখেছি, সেটা একটা দিক ছিল। কিন্তু আলিপুর অভিনয় কাজের ক্ষেত্রে ওই প্রথম কাজ দেখি আমি কিন্তু ওদের কাজ সম্পর্কে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বা ধরুন কত কাজের কথা বলা যায়, এই যে ধরুন আপনারা বললেন যে এই যে ফ্ল্যাস্টিক কমেডির কথা বলি, আমি এই মনোযোগটা হারাই বুঝে এই মঞ্চে কিছুদিন আগে দেখলাম কি হাসবো, মানে হাসলাম না, মানে কেউ হাসিটাই ঢুকে গেছেন। মানে একটা নাটকের মধ্যে একটা স্ল্যাপস্টিক কমেডি, আপনি জানেন কমেডির অভিনয় মানে কিন্তু কমপ্লিট একটা, মানে একটা ট্র্যাজেডি, একজন অভিনেতা অন্যভাবে গভীর জায়গা থেকে একটা ট্র্যাজিক ক্যারেক্টারকে তুলে এনে আপনার চোখে আমার চোখে জল এনে দিতে পারে, যদি তার অভিনয়ের ক্ষমতা থাকে। কিন্তু কমেডি ইজ নট সো সিম্পল। কমেডি অভিনয় ভীষণ সেন্স অফ টাইমিং, কমেডি অভিনয় কতটুকু আমি সংলাপ কখন থামবো, ভুল কতটুকু নাড়াবো, গাল কতটুকু সংলাপ কতটুকু এগুলো কতটুকু, সব ক্যালকুলেশন থাকে, ভেরি মাচ ক্যালকুলেটিভ থাকে। তো সেইটা না জানলে কিন্তু কোনো ডিরেক্টর করতে পারবে না। এবং সেখানে ওর ব্যক্তিগত অভিনয়, আমাদের শৈবালের অভিনয় বা আরও যারা করছি, তারা প্রত্যেকে একটা, আমরা প্রত্যেক মুহূর্তে কিন্তু রিয়াক্ট করছি, হাসির মধ্য দিয়ে আমরা এনজয় করছি, পাশাপাশি একটা ব্যথা আছে। যে সবচেয়ে কারণ কমেডিতে বিপন্নতা থাকে, ব্যথা থাকে, শুধু হো করে হেসে লোকে বাড়ি থেকে ঘুমিয়ে পড়বে, তাকে কমেডি বলে না। তো এই কমেডিটা আমরা দেখলাম দেখে, এবং দুটো নাটক যে পূর্ণাঙ্গের কথা বললো চার প্রগত, এবং ভারতবর্ষে এখন কেউ স্বীকার করুন না করুন, জাতির সামনে আর সংকট। দেখুন আমরা কে কোন রাজনৈতিক দলের সমর্থক, এটা কোনো বড় কথা না, বড় কথা আমরা এই দেশের না বলি, জাতির আজকে সংকট। জাতির সংকট মানে চার প্রগত নাটকে কি দেখালো, এই যে সীমাহীন দুর্নীতি, যে দুর্নীতি আজকে কত বছর, 71 বছর, 70-71 বছর আগে বীর মুখোপাধ্যায় একটি নাটক লিখেছিল, জাতির যে একটা দুর্নীতি এমন জায়গায় গেছে যে জাতির যে সমস্ত সম্পদগুলো তৈরি হবে, তা দুর্নীতিগ্রস্ত মানুষ সেগুলো সমস্ত ভেজাল জিনিস দিয়ে তৈরি করে দিয়েছে, যাতে সেগুলো ভেঙে পড়ে গিয়ে শেষ হয়ে যায়, একটা জাতি শেষ হয়ে যায়। তা শুরু হয়েছিল বহু বছর আগে থেকে, আজকে সেটা চূড়ান্ত জায়গায় চলে গেছে, যেটা নতুন করে বলার কিছু নেই। সবাই বাবুজি গল্প দেখছেন, বিকল্প সেইটা অত মানে ফাস্ট মাল্টি ডাইমেনশনাল একটা নাটক আর কি, তার অত ক্যারেক্টার, অত কিছু, সেগুলোকে কম্পোজ করা, মঞ্চে সেগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলা, চরিত্রগুলোকে তার ব্যাখ্যা, তার সেগুলোকে তার সমস্ত শেডগুলোকে বাড়িয়ে নিয়ে আসা, এই সমস্ত কিছুগুলোকে কিন্তু বিস্ময়করভাবে কিন্তু এটা প্রতিষ্ঠা দিবে। এবং মরমিয়া যে নাটকটা আপনার দেখবেন, সেই সম্প্রীতির কথা বলছি, যে আমরা যদি ভারতবর্ষে পৃথিবীর কোথাও যদি আমরা সমস্ত মানুষ মিলেমিশে না থাকতে পারি, তাহলে ধর্ম হবে, ভাঙা হবে, দেশ এগোবে না, দেশের সম্পদ বাড়বে না, দেশের মানে মানুষের মানে সম্মান, যে দেশের যে গৌরব পৃথিবীর কোথাও তৈরি হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা, যা কিছু আছে সব কিছু বিপন্ন হয়ে যাবে। শুধু একটা জিনিস বেঁচে থাকবে, যে আমার পরিচয়। আপনারা জানেন, একটা ছোট্ট কথা বলে শেষ করি, যে একজন সায়েন্টিস্ট
একজন সায়েন্টিস্ট সব বলতে পারে, একজন স্কেলিটন, একটা কঙ্কাল যদি একটা সায়েন্টিস্টের কাছে যারা বিভিন্ন ডিএনএ টেস্ট করে তাদের যদি বলেন পুরুষ কি মেয়ে বলে দেবে, রোগা কি মোটা বলে দেবে, লম্বা কি বেঁটে বলে দেবে, কি খাবার খেতে পছন্দ করতে বলে দেবে, কিন্তু কোনোদিন বলতে পারবে না তার কি ধর্ম ছিল, জীবনে বলতে পারবে না। তাহলে এই জায়গাটা কিন্তু তারা মরণীয় নাটকের মধ্যে মানে আমাদের লালন ফকিরের জীবনের আধারে তৈরি লালন, যার মধ্যে জীবনের সহজ আমাদের দরবেশ থেকে শুরু করে আমাদের লালন, আমাদের আউল বাউল ফকির, তার যে দার্শনিক জীবনের দার্শনিক সত্যের কথা বলে, তার মধ্যে দিয়ে তার যে জীবন জগতের জীবনের একটা চূড়ান্ত সত্য, যে সত্যের মধ্যে শুধু মিলনের কথা আছে, মানুষের সঙ্গে মানুষের সেতুবন্ধের কথা, সেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, কোনো কিছু নেই, কোনো ক্ষুদ্রতা নেই, তুচ্ছতা নেই, কোনো শেষ নেই, সীমা নেই, শুধু মানুষ। এই মানুষের আখ্যান কিন্তু মরমিয়া থাকে। তার এবং আজকের দিনে নাচ গান বাজনা এইসব মিলিয়েছে মিউজিক্যাল বা ডান্স নির্ভর যে থিয়েটারগুলো তৈরি হয়, যেগুলো মানুষ অনেক এনজয় করে, পাশাপাশি সেই মেসেজ পায়, সেগুলো আজকে খুব কম হচ্ছে। দীপঙ্কর কিন্তু এখানে আলিপুর অহনা দীপঙ্করের নির্দেশনা সেই সাফল্যটা কিন্তু দেখা যায়। তাই আমি ওদের সার্বিক সাফল্য কামনা করি, আজকে ফেস্টিভ্যালে করি, ওদের নাট্যচর্চা করি। দেশ আজকে সংকটের মধ্যে আছে, এই সময় শিল্পীদের দায়িত্ব আমি মনে করি সবচেয়ে বেশি। আবার একটা কথা হলো, আমি কোন রাজনৈতিক দলের সমর্থন, আমি কোথায় রয়েছি, এগুলো কোনো বিচার বিষয়ে আগে করি। আমার জাতি, আমার দেশ, আমার ভারতবর্ষ, তার সম্মান, তার মর্যাদা আগে আমাকে তুলে ধরতে হবে একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে। বিশ্বাস করি আলিপুর আপনারা সেই কাজ করে যাচ্ছেন, আগামী দিনে আরও সুচারুভাবে, আরও ভীষণ বিস্তৃতভাবে তারা এই কাজ করে শিল্পীর যে মর্যাদা, শিল্পীর যে ভূমিকা, দেশকালের সামনে দাঁড়িয়ে যে ভূমিকা পালন করতে হয়, সেটা তারা করতে পারে। সবাই ভালো থাকুন, নমস্কার। আরও বেশি বেশি সংখ্যায় আসুন। অনেক ধন্যবাদ।